আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। গেল শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সাধারণ মানুষের মাঝে কেমন শঙ্কা দেখতে পাচ্ছেন, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত, এ মুহূর্তে কিন্তু পরিস্থিতি শান্ত আছে, তবে চাপা ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারা বলছে ভারতীয় নাগরিকরা যেহেতু বারবার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হামলা চালাচ্ছে এবং বাংলাদেশিদের ফসল নষ্ট করছে, এজন্য কিন্তু মূলত তারা আতঙ্কে দিন পার করছে। এছাড়া সম্প্রতি ভারতের বিএসএফ সদস্যরা যে সে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিচ্ছিল গত সপ্তাহে, সেই তখন থেকে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকাতে এবং সর্বশেষ তার বহিঃপ্রকাশ ঘটে কিন্তু গত শনিবার চৌকা এবং চৌকা সীমান্তে কিন্তু ভারতীয় নাগরিকরা প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কিন্তু বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালিয়েছে। এতে কিন্তু 5 থেকে 6 জন বাংলাদেশি সাধারণ কৃষক আহত হয় এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সীমান্তের কাছাকাছি যে বাংলাদেশি নাগরিকদের যে জমিগুলো আছে, সে জমিতে কিন্তু এখন বিভিন্ন রকমের ফসল আছে এবং আম গাছ আছে। এই ফসল কিন্তু তারা কিন্তু পরিচর্যা করতে মাঠে যেতে পারছে না এবং আম গাছের পরিচর্যা করতে তারা কিন্তু মাঠে যেতে ভয় পাচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু কৃষকদের রক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা কিন্তু অতিরিক্ত কিন্তু বিজিবি সদস্য কিন্তু মোতায়েন করেছে সীমান্ত এলাকায়। আপনাকে যদি আমি একটু বিষয় জানিয়ে রাখি, গত শনিবার সন্ধ্যা সারাদিন উত্তপ্তের পর কিন্তু সন্ধ্যা নাগাদ সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠক কিন্তু বিএসএফ এবং বিজিবির অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ এর পক্ষে কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছে। এই যে আপনাকে আরেকটু যদি তথ্য দিই, গত শনিবার সকাল 11:15টার দিকে ভারতীয় কিছু নাগরিক বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তারা এবং তারা দেশীয় অস্ত্র, ককটেল, হাত বোমা, গ্রেনেড সহ নানা রকম অস্ত্র তারা তীর ধনুক বাংলাদেশের নাগরিকদের উপর প্রয়োগ করে এবং বাংলাদেশের নাগরিকরা যখন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে তখন কিন্তু দুপক্ষের সংঘর্ষ বাধে। থেমে থেমে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনাকে যদি একটু বলে রাখি কি যে গতকাল কিন্তু সীমান্তের সার্বিক পরিস্থিতি রক্ষার জন্য বিজিবির পক্ষে জনপ্রতিনিধিদের নিয়েও কিন্তু কিরণগঞ্জ বিওপি এলাকায় এবং বাখেরআলী বিশ্বনাথপুর গ্রামে একটি মত বিনিময় সভা করেছে বিজিবির পক্ষে। এই মত বিনিময় সভা থেকে সীমান্তে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় সে বিষয়ে কিন্তু তারা তুলে ধরেছে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধি এবং বিজিবি সদস্যরা যে বিষয়টি জানিয়েছেন যেহেতু সীমান্তে বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন নাগরিকরা কিন্তু চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে চলে যাওয়ার কারণে কিন্তু আরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা বাংলাদেশি নাগরিকদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং কোনো কারণ ছাড়াই এবং কাজ ছাড়া কিন্তু সীমান্তে না যেতে তারা নিষেধ করেছেন। আমরা গতকালকে ভারতীয় কিছু গণমাধ্যমের খবর দেখেছি, তো ভারতীয় গণমাধ্যমে কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। তারা কিন্তু বাংলাদেশকে কিন্তু হুমকি দিচ্ছে, তারা কৃষকদেরকে তারা কিন্তু হুমকি দিচ্ছে। তারা জানিয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে, তারা কিন্তু বাংলাদেশে যে কোনো সময় তারা কিন্তু আক্রমণ করতে পারে। তাদের উস্কানির কারণে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় এখনো কিন্তু আতঙ্ক বিরাজ করছে। কৃষকরা চাচ্ছেন যে কোনো মূল্যে যেন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু বারবার দৃষ্টি আকর্ষণ করছে এবং বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত এলাকায় ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন। জিতুয়া, এই ছিল আমার কাছের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে তারেক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার প্রসঙ্গ নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।
সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMN নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী শিউলি রায়, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিউলি, কার্যক্রম কি শুরু হয়েছে এবং হালনাগাদ কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সেখানে ব্রিফ করছেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অসততা, এই অসততার আশ্রয় নিচ্ছে মূলত বিদেশি নাগরিকরা। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকরা যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। কিরকম? মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি করেন কি, তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকায় দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের তো এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতনভাবে কাজ করতে হবে। প্রায় সময় অভিযোগ আসে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও বা আমরা বাড়ি বাড়ি যাই না। এই অভিযোগটা যেন শুনতে না হয়। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বসতি, মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায়, আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এবারে আমরা কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ে কাজ করছি, ক্ষেত্র নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং তাদেরকে ভোটের আওতায় নিয়ে আসা। আমরা কতটুকু পারবো সেটা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করার পরে কোন পদ্ধতিতে এই এক্সারসাইজটা করা হবে তার উপর নির্ভর করবে। তবে ইনশাআল্লাহ এবার আমরা এটা শুরু করব। প্রবাসী বাংলাদেশিদের ইতোমধ্যে আপনারা জানেন একটা সংখ্যা ভোটার তালিকায় এসে গেছেন। যারা এখান থেকে ভোটার হয়ে গিয়েছেন তাদের তো আর নতুন করে করতে হচ্ছে না। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা 7টা দেশে 11টা মিশনে এই সেবা চালু করেছি। আমরা অতি শীঘ্রই আরো 2টা মিশন এবং দুইটা দেশে এবং একটা মিশন অফিসে এই সেবা চালু করব। আমরা আস্তে আস্তে এটা 40টি দেশে এই সেবা সম্প্রসারিত করব। কথা বলছিলেন নির্বাচন কমিশনার, আমরা সরাসরি ছিলাম সেখানে। যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, হাসপাতালে কোন বয়সের রোগীর সংখ্যা বেশি দেখছেন এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু শিশু এবং বয়স্করা রয়েছে। তো আমরা দেখেছি শিশুদের সংখ্যায় কিন্তু বেশি, কারণ এই সময়টাতে দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা যশোরে বেশি থাকায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তার মধ্যে বেশি আক্রান্ত যেটা হচ্ছে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, এই জাতীয় রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা। আর আমরা বয়স্কদের মাঝে যে রোগগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস এবং হার্টের বিভিন্ন রোগ সহ কিন্তু এই সময় এই বয়স্কদের মাঝে এই রোগের প্রবণতাগুলো বাড়ছে। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে শিশুদের জন্য, বয়স্কদের জন্য সব ধরনের ওষুধ কিন্তু মজুদ রয়েছে এবং চিকিৎসকের চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে হাসপাতালের শয্যা সংকটের একটি বিষয় কিন্তু বারবার থেকেই যাচ্ছে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের এগেইনস্টে কিন্তু প্রতিদিন প্রায় 7 থেকে 8 হাজার রোগী আসছেন এখানে চিকিৎসা নিতে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যশোরের হাসপাতালের আউটডোরে প্রতিদিন কিন্তু প্রায় চিকিৎসা নিচ্ছেন 2 থেকে 3 হাজার রোগী, যার অর্ধেকই কিন্তু শিশু। তবে এখন পর্যন্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু মৃত্যুর কোনো সংবাদ আমরা পাইনি।
তো এটাই ছিল আমাদের কাছে যশোর থেকে আসার খবর। এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে আসলে শীতের সময় বিশেষ করে শিশু এবং বয়স্কদেরকে একটু যত্ন রাখার জন্য এবং গরম কাপড়ের ভেতরে রাখার জন্য, খুব সকালে হাঁটাহাঁটি না করার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। তো আপনাকে ধন্যবাদ। যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাব বিস্তার করছে বিভিন্ন প্রতারক ও দালাল চক্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, প্রতারক ও দালাল নির্মূলে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে? কি আছে আপনার কাছে সর্বশেষ তথ্য জানাবেন। হাসপাতালে দালালদের যে উৎপাত সেটি আসলে দীর্ঘদিনের, কারণ গত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের এবং যারা প্রতারক রয়েছেন তাদের একটি বসবাস বলা চলে। কারণ আমরা যদি মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে দালালদের বেশ কয়েকজন দালালকে আটক করা হলে কিন্তু দালাল যে মুক্ত সেটি বলা যায় না। কারণ হাসপাতালের বিভিন্ন দেওয়ালে লেখা থাকে প্রতারক হইতে সাবধান, কিন্তু চমেক হাসপাতালে যারা বিভিন্ন জায়গা থেকে আসেন রোগীরা, তারা কিন্তু কোনো না কোনো ভাবেই দালাল এবং প্রতারক চক্রের খপ্পরে পড়েই থাকেন। কারণ যেটি দেখেছি, গতকালকে কিন্তু র্যাবের পক্ষ থেকে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে 11 জনকে আটক করা হয়েছে। তারা সবাই কিন্তু দালাল এবং প্রতারক চক্রের সদস্য বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয়, চমেক হাসপাতালে কিন্তু মাঝে মধ্যে যে অভিযান চালানো হয় এবং হাসপাতালের যে পুলিশ পাড়ি রয়েছে সেই পুলিশ পাড়ির পক্ষ থেকে কিন্তু 2-1 দিন পর পর 1 জন বা 2 জন করে দালাল চক্রের সদস্যকে আটক করা হয়। আটক করা হলে তারা বিভিন্ন মাধ্যমে আসলে আইনের ফাঁক করে তারা জামিনে বের হয়ে আবারও তাদের যে দালালি কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। চমেক হাসপাতালে অনেক বড় হাসপাতাল হওয়া চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু এই হাসপাতালে দৈনিক গড়ে 400 থেকে 500 জনের মতো রোগী কিন্তু হাসপাতালে আসেন। তাদের দুর্বলতার সুযোগগুলো নিয়ে কিন্তু প্রতারক চক্রের সদস্যরা কিন্তু দালালে উৎপেতে থাকে। বিশেষ করে চমেক হাসপাতালের 14 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে কিন্তু দালালদের যে দৌরাত্ম্য সেটি সবচাইতে বেশি। কারণ এখানে কোনো সহজ সরল রোগী আসে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে তারা টাকা হাতিয়ে নেয়। এবং বিশেষ করে চমেক হাসপাতালের আশেপাশে যেসব ঔষধের দোকানগুলো রয়েছে, তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন বা তাদের চুক্তিভিত্তিক যেসব লোক রয়েছেন, তারা কিন্তু সবচাইতে বেশি হয়রানি করছে রোগীদেরকে। কারণ তারা বিভিন্ন মাধ্যমে এখান থেকে রোগী ভাগিয়ে নিয়ে তারা মোটা অঙ্কের কমিশন নিয়ে থাকেন। এবং আশপাশের যারা যেসব প্রাইভেট বা ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার বিভিন্ন ভাবে চক্র তারা কাজ করছে। আরেকটি যেটি বড় অভিযোগ সেটি হচ্ছে যে চমেক হাসপাতালে যারা সাধারণ রোগীরা আসেন তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু আশপাশে যেসব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে এখান থেকে তারা নিয়ে যায়। এতে করে সর্বস্ব হারান কিন্তু এখানকার যারা সাধারণ রোগীরা আছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত দালালদের বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান রাখার জন্য বলছেন এখানকার রোগীরা। কারণ তারা যদি বলছেন 2-1 দিন পর বা 2 মাস পর যে অভিযান চালানো হয় সেটি না করে যদি প্রতি সপ্তাহে অভিযান চালানো হয় তাহলে দালালদের উৎপাত কিছুটা হলেও কমে আসবে। চমেক হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন দালাল এবং প্রতারক চক্রের উৎপাতের কিন্তু তারা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন। এক্ষেত্রে হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। দালালদের বিষয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাব বিস্তার করছে বিভিন্ন প্রতারক ও দালাল চক্র, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। শেরপুরে ধানের চারা উৎপাদনে ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল, কি ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করছেন কৃষকরা? ধন্যবাদ তোয়া। শেরপুরে এবছর নকলা এবং নালিতাবাড়ি এই 2 উপজেলায় 120 শতক জমিতে ট্রেতে বীজতলা এখানে বীজতলা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে এবছর 100 একর জমিতে এই বীজতলা থেকে কিন্তু ধান চাষাবাদ করা হচ্ছে। এবং আধুনিক পদ্ধতিতে কৃষি যে যান্ত্রিকীকরণ করা হয়েছে, সেখানে এবছর এই 100 একর জমি চাষাবাদে ইতিমধ্যে কিন্তু কৃষক পর্যায়ে
যান্ত্রিকীকরণ উপায়ে কিন্তু ধান ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে এবং বোরোর এই মৌসুমে এবছর কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনার আলোকে কিন্তু এবছর কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। আর এই কৃষি সেক্টরে যে কৃষি বিভাগের পক্ষ থেকে যে যান্ত্রিকী উপায়ে কিন্তু শেরপুরের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে এই ধরনের যে কৃষি যান্ত্রিকীকরণ করা আছে। সেখানে একটু আমার পিছনে একটা দৃশ্য দেখায় যে এখানে ট্রেতে বীজতলা তৈরি করা হয়েছে। এখানে 60 শতক জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, যেখানে স্বাভাবিকভাবে যেই জমিগুলোতে বীজতলা তৈরি করা হয় সেখান থেকে এই বীজতলা তৈরির মধ্যে একটি বিশেষ পার্থক্য হলো এখানে 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু এই বীজতলাগুলো পরিপক্ক হয়ে যায় এবং স্বাভাবিক যে বীজতলা করা হয় সেখান থেকে কিন্তু এই বীজতলাগুলো আর বেশ কয়েকদিন আগে কিন্তু উপযুক্ত হয়। সেই সাথে যারা কৃষক আছেন তারাও কিন্তু এই বীজতলাগুলো পরিপক্ক হওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের সাথেই কিন্তু তারা এই যে চাষাবাদ শুরু করেন এবং অন্যান্য চাষাবাদের যে সময়টা থাকে সেই সময়ের আগেই কিন্তু আসলে ধান চাষাবাদ তারা আসলে ধান চাষাবাদ করে ঘরে কিন্তু ফসল ওঠান। আমরা কৃষি বিভাগের কাছে তথ্য জেনেছি যে এবছর এই যান্ত্রিকীকরণ উপায়ে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু যান্ত্রিকী পদ্ধতিতে কৃষি চাষাবাদ হচ্ছে এবং এই ট্রে এবং হচ্ছে মেশিনের মাধ্যমে ধান লাগানো কিন্তু শুরু হয়েছে। সেই সাথে কৃষকদের মাঝে ইতিমধ্যে এই যান্ত্রিক উপায়ে কৃষি চাষাবাদটাও কিন্তু অনেকটা আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সম্ভাবনার একটি কৃষি সেক্টরের সম্ভাবনাও দেখা দিয়েছে। এই ছিল ট্রেতে বীজতলা এবং আধুনিক পদ্ধতিতে কৃষি যান্ত্রিকীকরণ। আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য। তোয়া, আপনাকে ধন্যবাদ। শেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। বরগুনায় ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, অবৈধ অটোরিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? কি আছে তথ্য আপনার কাছে, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। শহর থেকে গ্রাম সর্বত্রই কিন্তু এই যে অটোরিকশার দৌরত্ব সেটি কিন্তু বেড়েই চলছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, বরগুনা শহরের পৌরসভায় কিন্তু নিবন্ধিত অটোরিকশার সংখ্যা রয়েছে 5000, কিন্তু অনিবন্ধিত অটোরিকশা প্রায় 25,000-এরও বেশি চলছে এবং যে কারণে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এবং এই অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে পথচারীরাও কিন্তু রাস্তা ধরে কিন্তু হাঁটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু তারা কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা বিভিন্ন পথচারীর সাথে কথা বলেছি, তারা যেমনটা জানানোর চেষ্টা করেছে যে অটোরিকশা অনিয়ন্ত্রিতভাবে চলছে, যে কারণে তারা কিন্তু অনিয়ন্ত্রিত এই অটোরিকশার কারণে তারা কিন্তু রাস্তা থেকে হাঁটতেও পারছে না। আমরা একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব এই অটোরিকশার জন্য আপনাদের কি সমস্যা হচ্ছে এবং এটি বন্ধের জন্য সরকার বা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, আপনার কি মনে হচ্ছে? আমরা দেখছি যে এই যে মাছবাজার ব্রিজ থেকে বরগুনা প্রেস ক্লাবের দূরত্ব মাত্র 200 মিটারের মতো হবে। এখানে অটোরিকশার পরিমাণ এত বেশি যে এইটুকু পথ আসতে প্রায় 10 মিনিটের সময় মতো জ্যামে বসে থাকতে হয়। আমি মনে করি যে এই অটোরিকশা আসলে লাইসেন্স দিচ্ছে বরগুনা পৌরসভা, তারা অদক্ষভাবে যেসব চালকদের আছে শুধুমাত্র পৌরসভার আয় বৃদ্ধির জন্য সেই লাইসেন্সগুলো দিচ্ছে, যার জন্য এই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া এই যে চালক যারা আছেন এরা আমরা দেখছি যে একবেলা চালিয়ে আর একবেলা যে কাজ করে, এরা আসলে মূলত মৌসুমী চালক। তো আমরা চাই এই অটোরিকশা যারা মানে যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে এগুলো একটি পরিকল্পিতভাবে দেওয়া হোক এবং যাতে আমাদের জনগণ একটু বরগুনাতে স্বস্তিতে থাকতে পারি। যেমনটা শুনছিলেন যে আসলে অটোরিকশার নিয়ন্ত্রণ সেটি কিন্তু কর্তৃপক্ষ না পারার একটি কারণ হচ্ছে কিন্তু এই যে লাইসেন্সগুলো দিচ্ছে সেটি কিন্তু অবৈধভাবে দিচ্ছে এবং পৌরসভার কিন্তু আয় বৃদ্ধি করার জন্য, এবং এই যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলো থেকে কিন্তু চাঁদাবাজি অহরহ হচ্ছে এবং চাঁদাবাজির কারণে কিন্তু কর্তৃপক্ষগুলো বন্ধ করতে পারছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বরগুনায় ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। সুবিধা অনুযায়ী পেনশন প্রদান সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টাফরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কি দাবি নিয়ে বিক্ষোভ করছেন স্টাফরা? কি আছে তথ্য আপনার কাছে, জানাবেন।
162 বছর ধরে চলে আসা মাইলেজের যে সুবিধা সেটি কিন্তু 2021 সালের 11ই নভেম্বর তৎকালীন সরকার সেটিকে কিন্তু খর্ব করে, যার প্রতিবাদে তখন থেকেই কিন্তু রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সেই মাইলেজ পূর্ণ বহালের দাবিও কিন্তু তাদেরকে জানানো হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন সময় আশ্বস্ত হয়েছেন, অর্থাৎ তাদের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু পূর্ণ বহাল করা হবে। 2021 সালের পরে নানান সময়ে আন্দোলন করে আসলেও তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি, যার কারণে কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি গত ডিসেম্বর মাসেও কিন্তু রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সারা দেশেই কিন্তু তারা আন্দোলন গড়ে তুলেছেন, যার প্রেক্ষিতে আমরা দেখেছি বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ ছিল, লোকাল ট্রেনগুলো। তাদের দাবি হচ্ছে যে আগামী 28 জানুয়ারির মধ্যে তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, অর্থাৎ 27 জানুয়ারির মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় তাহলে তাদের কিন্তু যে আন্দোলন সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাবে এবং তারা কিন্তু সকল ধরনের ট্রেন কিন্তু তারা বন্ধ করে দিবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, যুক্ত হতে চাই সাইফুল ইসলাম, একটু জানতে চাই যে আপনাদের দাবি দেওয়া কি এবং গত তারিখে আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস আপনারা পেয়েছিলেন কিনা? জি ধন্যবাদ। আপনাদের মাধ্যমে জানাতে চাই 160 বছর যাবৎ আমরা এটা রেলের প্রচলিত বিধিবিধান এবং ফুটবলিয়াম অনুযায়ী আমরা মাইলেজ, পার্ট অফ পে এবং যা পেনশন ও আনুতোষিকে যুগ হয়ে আসছিল এটা গত 3/11/21 সন হতে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে অসম্মতিপত্র জারির মাধ্যমে আমাদের অধিকার খর্ব করা হয় এবং 2022 সনে নবনিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের অবৈধ নিয়োগপত্রে 12 ও 13 শর্ত দিয়ে তাদের মাইলেজ অধিকারকে খর্ব করা হয়, যা আমাদের সারা বাংলাদেশের রানিং স্টাফদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা। আমরা ট্রেন চলাচল আমাদের সুস্থ মস্তিষ্কে চালাতে পারছি না, আমরা বিপর্যস্ত। আমরা চাই যে আপনারা জানেন যে মানুষের বা যে কোনো সরকারি কর্মচারী হোক, সে যে কর্মচারী হোক, দিন দিন তার বেতন বাড়বে, কিন্তু কমবে কেন? আজকে এই পত্রের অর্থ মন্ত্রণালয়ের সেই অবৈধ পত্রের মাধ্যমে আমাদের বেতন কমে দেওয়া হয়েছে, যা আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমরা চাই, আমরা ইতিপূর্বে 4.5 বছর যাবৎ আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা চাই অতি দ্রুত আগামী 27 তারিখের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতিপত্র বাতিল করে স্পষ্ট মাইলেজ, পার্ট অফ পে মাইলেজ এবং পেনশন আনুতোষিকে যোগ হয়ে পূর্বের ন্যায় মাইলেজ, পার্ট অফ পে মাইলেজ বর্তমান প্রচলিত বিধিবিধানের আলোকে আপনার ধন্যবাদ। তিনি বলছিলেন যে পূর্বের ন্যায় তাদের যে মাইলেজ সুযোগ সুবিধা রয়েছে সেটি কিন্তু আগামী 27 তারিখের মধ্যে বর্তমান সরকার সেটি মেনে নিতে বাধ্য হবেন, অন্যথায় কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো ব্যাপক আকারে করবেন, অর্থাৎ সারা বাংলাদেশেই কিন্তু তারা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। এবং আজকেও আমরা দেখেছি সকাল 10:30 থেকে এখন নাগাদ কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সুবিধা অনুযায়ী পেনশন প্রদান সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছেন ময়মনসিংহ রেলওয়ে স্টাফরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের এই আক্ষেপ আমরা বোঝাতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই, সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব না। ইট ইজ এ লং জার্নি অ্যাহেড। আজকে তো মাত্র শুরু হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের, আজকে শুরু হলো অপরচুনিটি, যে সুযোগ যেটা এসছে এই সুযোগ সদ্ব্যবহারের শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি এটা পুরো ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, বিজয়ী হোক আর জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া। তাই যে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে,
আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নামে অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এই পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। মানিকগঞ্জে অবৈধ ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে, কি আছে বিস্তারিত তথ্য আপনার কাছে জানাবেন? মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এর মধ্যে মানিকগঞ্জে 7টি উপজেলায় 130টি ইটভাটা চলমান রয়েছে। এর মধ্যে 114টি ইটভাটা কে বৈধ হিসেবে করেছে, অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, আর বাকি 16টি কিন্তু অবৈধ হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং তারা যেটি পরিবেশ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি যে এই চলতি বছরে 4টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। 4টি ইটভাটায় 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো একটি কথা বলে রাখি যে মানিকগঞ্জে এই যে 16টি অবৈধ ইটভাটা গত বছরও চলমান ছিল, এই 16টি ইটভাটায় 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে এই চিমনিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এবছরই আবার সেই ইটভাটাগুলো চলমান রয়েছে। তো স্থানীয়দের দাবি এবং যে কৃষকরা যেটি বলছেন যে প্রশাসনকে ম্যানেজ করে তারা এই সব সকল ইটভাটাগুলো তারা পরিচালনা করছে। তো পরিবেশবাদীরা এই যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে, ইটভাটাগুলো বন্ধের জন্য তারা মানববন্ধন, বিক্ষোভ এবং জোরালো দাবি করে আসছে। কিন্তু প্রশাসন অজ্ঞাত কারণে সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। তো আমরা কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের যে পরিচালক রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা প্রতি বছরই অভিযান পরিচালনা করে বন্ধ করে আসছে। তো এবছর তারা অভিযান পরিচালনা করছেন, বন্ধে তারা কার্যত পদক্ষেপ নিয়েছেন। তো আরেকটি কথা বলে রাখি যে মহামান্য হাইকোর্ট থেকে যে ঢাকার আশপাশের জেলা হিসেবে মানিকগঞ্জকেও কিন্তু একটি দূষিত জেলা হিসেবে চিহ্নিত করে এবং যে ইটভাটাগুলো রয়েছে সেগুলো বন্ধে একটি রিট পিটিশন করা হয়েছিল। সেই মহামান্য হাইকোর্ট কিন্তু সেই আদেশ দিয়েছিল যে ইটভাটাগুলোকে যেন বন্ধ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কিন্তু মানিকগঞ্জে যে এই অবৈধ ইটভাটাগুলো রয়েছে এগুলো বন্ধে কোনো কার্যত পদক্ষেপ নেয়নি প্রশাসন। তো স্থানীয় জনগণের দাবি, কৃষক এবং যে পরিবেশবাদী রয়েছে তাদের দাবি যে এই অবৈধ ইটভাটাগুলো রয়েছে যেগুলো পরিবেশ দূষণ করছে এবং যে কৃষি জমির মাটি গিলে খাচ্ছে, সেই সমস্ত ইটভাটাগুলো যেন অবশ্যই বন্ধ করা হয়, তার যে দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে কৃষি জমিতে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আলিম। মানিকগঞ্জে অবৈধ ইটভাটা নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। নড়াইলের আমাদা আদর্শ কলেজে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, উৎসবে কত ধরনের পিঠা দেখতে পাচ্ছেন? জি ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ইতিমধ্যে শুরু হয়েছে। কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে গত রাত থেকেই বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে নিয়ে যে কলেজের যে স্টলগুলো রয়েছে স্টলগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি স্টলে ব্যাপক আকারে বিভিন্ন প্রকারের পিঠা কিন্তু নিয়ে তারা এখানে এসেছেন। সে পিঠাগুলির মধ্যে রয়েছেন আপনার চিতাই পিঠা, দুধ চিতাই, রসে ভিজানো পিঠা, ভাপা পিঠা, রস পাকান পিঠা,
লাভ পিঠা, তারা পিঠা সহ বিভিন্ন প্রকারের পিঠা কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পারছি। এবং স্টলগুলোতে কিন্তু ব্যাপক যে ভিড়ও রয়েছে, কিন্তু এখানকার যে স্কুল আশেপাশে যেসব কলেজগুলো রয়েছে এবং অন্যান্য মাদ্রাসাও আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ব্যাপক আকারে ভিড় কিন্তু এখানে ব্যাপক আকারে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার যারা স্টল নিয়ে এসেছিলেন, পিঠা তৈরি করে নিয়ে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে। আমরা আসলে এখানকার যারা কলেজের শিক্ষার্থীরা যারা যে বিভিন্ন প্রকার পিঠা তৈরি করেছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি কি পিঠা তারা তৈরি করেছেন সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করছি। জি, একটু জানাবেন যে আপনি স্টলগুলোতে কি কি পিঠা নিয়ে আসছেন আজকে? আমরা আমাদের আদর্শ কলেজে পিঠা উৎসবের আয়োজন করেছি। আমাদের স্টলে 20-30 প্রকারের পিঠার আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, ভাজা পিঠা, ভাপা পিঠা, নানা রকম আরো পিঠা দিয়ে আমরা উৎসব আয়োজন করেছি। জি, ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, আসলে বিভিন্ন প্রকারের পিঠাই কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু আমরা এখানকার যে আয়োজক রয়েছে কলেজের, আমরা একজনের সঙ্গে কথা বলে একটু চেষ্টা করছি যে এই কলেজের প্রভাষক রূপক মুখার্জি একটু জানাবেন যে আসলে কেন আজকের এই আয়োজন। জি, কেন আজকের আয়োজন? বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্য পিঠা, এই পিঠাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। প্রজন্ম যাতে জানে যে বাংলা বাঙালির চিরায়ত ঐতিহ্য যে পিঠা, পুলি, পায়েস, এগুলো স্বাদ গ্রহণ এবং বিস্তৃত তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবকে আগামী প্রজন্মের মাধ্যমে তুলে ধরার জন্যই কিন্তু মূলত আজকের এই আয়োজন বলে আয়োজকরা জানিয়েছে। তো এই ছিল নড়াইল থেকে পিঠা উৎসবের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। নড়াইল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।